ম্যাম, এই সেই দুই ছেলে যাদেরকে স্যার চয়েস করেছে। আপনি এই দুজনের মধ্যে যাকে চয়েস করবেন স্যার তার সাথেই আপনাকে বিয়ে দিবে। ওর নাম হচ্ছে মিস্টার আপন। পার্টিতে যাওয়া, ক্লাবে যাওয়া, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া এগুলো খুব পছন্দ করে। আর ওর কাছে অনেক টাকা আছে, আপনাকে অনেক সুখে শান্তিতে রাখবে। আর এই যে উনার নাম হচ্ছে নূর আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, উনি হচ্ছে গ্রামের কৃষকের ছেলে। উনার কাছে তেমন টাকা পয়সা নেই, কিন্তু সম্পর্কের মূল্যটা উনি খুব ভালোভাবে বুঝে। এখন ম্যাম, আপনি আপনার সিদ্ধান্ত সন্ধ্যার মধ্যে স্যারকে জানিয়ে দিবেন। তাহলে আমি এখন আসি। ওকে, ঠিক আছে, তুমি আসতে পারো। জি ম্যাম। আহ, আপনাদের দুজনকেই তো বাবা আমার জন্য পছন্দ করেছে, মানে আপনাদের দুজনে থেকে যে কোনো একজনকে আমি বিয়ে করব। কিন্তু আসলে বিয়েটা তো খুব সেন্সিটিভ একটা ব্যাপার, তাই না? চাইলে হুট করে ডিসিশন নেওয়া যায় না। তাই আমি চাচ্ছিলাম আপনাদের দুজনের সাথে আমি আলাদাভাবে কিছু কথা বলতে চাই। এক্সকিউজ মি, ফার্স্টে আমার সাথে কথা বলবেন? মানে ফ্রেন্ডদের সাথে একটা পার্টি আছে, তো ওখানে আমার অ্যাটেন্ড করতে হবে, এই জন্য বলতেছি যে আমার সাথে ফার্স্টে কথা বলবেন কি? পার্টি, পার্টি তো ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। মিস্টার আলিফ, কিছু না মনে করলে আপনি একটু ওদিকে গিয়ে অপেক্ষা করবেন, আমি ওর সাথে কথা বলে আপনাকে ডেকে নিচ্ছি। ঠিক আছে। সো কি বলবো বলো। আপন, নাইস নেম। আপন, হয়েছে কি, আমি এই বিয়েটা করব না। মানে মানে বুঝলাম না আমি। তোমার বাবা এক পর্যায়ে যায় নাটক করলো, মানে যে আমার মেয়ের সাথে মিট করতে হবে। তোমার সাথে মিট করতে আসলাম, তুমি কি বলতেছো বিয়ে করতে পারবো না? মানে কি নাটক শুরু করছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আসলে আপন, হয়েছে কি, ব্যাপারটা তোমাকে একটু খুলে বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই যে তোমার যেমন ইন্ট্রো পেলাম যে তুমি অনেক পার্টি করতে পছন্দ করো, ক্লাবে যেতে পছন্দ করো, বন্ধুদের সাথে হ্যাং আউট করতে পছন্দ করো, একদম আমিও সেম টু সেম। আমার এইসব পার্টি, হ্যাং আউট, বন্ধুদের সাথে ঘোরা ফেরা, এগুলো যে কি ভালো লাগে আমি তোমাকে বুঝাতে পারবো না। মানে আমিও ফ্রিডম থাকতে চাই, মানে আমি সবসময় উড়বো, ঘুরবো, ফিরবো, এটাই হচ্ছে আমার লাইফ। ওই যে বিয়ে শাদী করে ঘরের মধ্যে এক কোণে বউ সেজে বসে থাকবো, রান্না বান্না করতে হবে, এগুলো আমার দ্বারা সম্ভব না। আমি আসলে ওয়াইফ ম্যাটেরিয়াল টাইপের মেয়ে না, বুঝতে পারলে? এর জন্য আমি বিয়েটা করব না। এখন দেখো, এই যেমন তুমি তুমি পার্টি করো, ক্লাবে যাও, এখন যদি তোমাকে কেউ এই ডমিনেট করে বা বলে যে না, তুমি পার্টিতে যেতে পারবে না, ওই বন্ধুর সাথে ঘুরতে পারবে না, ওই বন্ধুর সাথে যেতে পারবে না, কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। সেম টু মি, আমিও চাই না আমার লাইফে কেউ ডমিনেট করুক, আমার কাজে কেউ বাধা দিক, ব্যাস আমি ফ্রিডম থাকতে চাই। এই হচ্ছে মূল বিষয় আমার বিয়ে না করার কারণ। বুঝতে পারছি। আসলে হয়েছে কি, আমিও না বিয়ে শাদিতে কোনো মন নেই। বাসায় থেকে আব্বু আম্মু খুব চাপ দিচ্ছিল তোমার সাথে যেন মিট করি, কিন্তু তোমার সাথে মিট করার পরে আমি বুঝতে পারলাম তুমিও আমার মতো লাইফ লিড করতে চাও। তো এখন কি করা যায় বলো? আসলে আপন, আর একটা বিষয় হচ্ছে আমার বাবা। আমার বাবা অনেক রিচ, সেটা তুমি অবশ্যই জানো, 1,000 কোটি টাকার মালিক। আর আমি তার একমাত্র মেয়ে। এই 1,000 কোটি টাকার সম্পত্তির উত্তরসূরি শুধুমাত্র আমি। কিন্তু প্রবলেম কি জানো, বাবা বলেছে বিয়ে করলে তবে এই সম্পত্তি আমাকে দেবে, এছাড়া দিবে না। এখন আমার তো সম্পত্তিও লাগবে, আর বিয়ে না করলে তো এই সম্পত্তি পাবো না। তাই আমি চাচ্ছিলাম যে তুমি আমার সাথে বিয়ে নামে নাটক করো, মানে আমাদের বিয়ে হবে, সবাই জানবে উই আর ম্যারিড, আমরা কাপল, বাট আমাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, কমিটমেন্ট থাকবে না, কারণ এটা পুরোটা একটা নাটক, ফলস ম্যারেজ বলতে পারো। তো সেই বিয়েটা করবে, আর বাবা যখন এই সয় সম্পত্তি আমার নামে লিখে দেবে, ব্যাস তুমি আর আমি মিলে সয় সম্পত্তি হ্যান্ডেল করব, ব্যাস আমরা আমাদের লাইফটা লিড করব। তুমি তোমার মতো, আমি আমার মতো, তুমি পার্টি করবে, আমি পার্টি করবে, বাট কোনো কমিটমেন্ট থাকবে না। ইটস এ গুড আইডিয়া, কিন্তু ওরা যে ওয়েট করতে বললাম, ওর কি করবা? ওই ছেলেটার কথা বলতেছ? আর ওদের গ্রামের খ্যাত, ওকে নিয়ে কেন হেডেক নিতেছ? ওকে ওকে বোঝানো জাস্ট আমার এক টুরির ব্যাপার, বুঝছো? এইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সো আমাদের মধ্যে কিন্তু ডিল কনফার্ম, ওকে? তুমি তাহলে ওরে যে কোনো একটা কিছু বলে এখান থেকে বিদায় করো। আর হ্যাঁ,
তোমার আর আমার মাঝখানে যে ডিলটা হয়েছে এটা কিন্তু ভুলো না, কেমন? আপন, আমি আমার মুখ থেকে যখন কিছু বের করি সেটা আমি আর ফেরত নেই না, ঠিক আছে? সো আমি যে কথা দিছি সেই কথাই থাকবে, নিশ্চিন্তে থাকতে পারো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, তুমি কথা বলো। জি, বলেন কি বলতেছেন? আমি বিয়েটা করব না। বিয়ে করবেন না কেন? বিয়েটা করব না আসলে আমার বাবার অনেক টাকা পয়সা, সেটা তো আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন। আমার বাবার 1,000 কোটি টাকার সম্পত্তি, আর এই সব সয় সম্পত্তির মালিক শুধুমাত্র আমি, তার একমাত্র মেয়ে। এখন বাবা আমার কাছে ছোট্ট একটা কন্ডিশন রেখেছে। বাবা বলেছে যদি আমি বিয়ে করি তবে এই সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিবে। কিন্তু আমি তো বিয়ে করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমি না ওয়াইফ ম্যাটেরিয়াল টাইপের মেয়ে না। ওই বিয়ে করে ঘর সংসার করব, স্বামীর সেবা যত্ন করব, এগুলো আমার দ্বারা চলবে না। আমি হচ্ছে ফ্রিডম টাইপের মেয়ে। আমি পার্টি করব, ঘুরবো ফিরবো, এটাই হচ্ছে আমার লাইফ। কিন্তু কি করব, এগুলোর জন্য তো টাকা পয়সাও লাগবে, আর এর জন্য সয় সম্পত্তি আমার নামে লিখতে হবে। এর জন্যই আমি চাচ্ছিলাম যে আপনার সাথে আমি মানে ছোট্ট একটা ডিল করব। ডিল? কেমন ডিল? আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলছি যে আসলে ডিলটা কি। ডিলটা হচ্ছে এই যে আমার বাবা আমার কাছে ছোট্ট একটা কন্ডিশন রেখেছে যে আমি যদি বিয়ে করি, মানে তার পছন্দের ছেলেকে বিয়ে করি, তবেই সে হচ্ছে তার সম্পত্তি আমার নামে লিখে দিবে। এখন বাবার পছন্দ তো আপনি না, আমি তো বিয়ে করব না, এখন সম্পত্তি আমার লাগবে। তাই আপনি জাস্ট আমার সাথে বিয়ে নামে নাটকটা করবেন, মানে বাবা জানবে আপনি আমাকে বিয়ে করেছেন, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা খুব হ্যাপিলি ম্যারিড কাপল। ব্যাস, তারপর কি করবে, বাবা খুশি হয়ে সব সম্পত্তি আমার নামে লিখে দিবে। আর এই যে আপনি যে আমার জন্য এই কাজটা করবেন, তার বিনিময়ে কিন্তু আমি আপনাকে কিছু দিব। খালি হাতেও আপনাকে ফিরাবো না বা বিনা পয়সা কাজ করাবো না, আপনাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমি দিব এই কাজের বিনিময়ে। আপনার কোনো ধারণা আছে আপনি কারে কি কইতেছেন? হ্যাঁ, আপনি বিয়ের মতো একটা পবিত্র বন্ধন, একটা পবিত্র সম্পর্কে টাকা দিয়ে মাপতেছেন? মানলাম যে আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার বাপের অনেক টাকা পয়সা, আপনি দুনিয়ার যে কোনো কিছু কিনতে পারেন, কিন্তু বুঝলে যায় না সবকিছু কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। সম্পর্ক এটা কি আপনার কাছে হাতের মোয়া? বিয়ের সম্পর্কটারে আপনি টাকা দিয়ে কিনতে চাইতেছেন? আমি তো ভাবছিলাম আপনি খুব ভালো মানুষ, আমি শুনছিলাম যে আপনি মানুষটা খুব ভালো, এই জন্য আমি এসেছিলাম আপনার লগে দেখা করতে। কিন্তু আপনি মানুষটা যে এতটা জঘন্য যে কিনা সম্পর্কের টাকা দিয়ে মাপতে পারে, সেই মানুষটা আর যাই হোক ভালো মানুষ হইতে পারে না। আপনি ভালো মানুষ না, আর এরকম একটা মানুষরে বিয়ে করা তো অনেক দূরের কথা। আপনার চেহারাও আমার দেখতে মনে হইতেছে না। আমি যাই। আরে শুনুন না, আপনি তো পুরো কথাই শুনেন নাই। আমি শুধু আপনাকে একটা অ্যামাউন্টের কথা বলেছি, বাট আপনি কিন্তু অ্যামাউন্টের ব্যাপারটা জানেন না। আই থিঙ্ক আপনি যদি অ্যামাউন্টের ব্যাপারটা শুনেন, মানে অ্যামাউন্টটা জানেন, আপনি এগ্রি হতে বাধ্য। শুনুন, এই যে আপনি যে আমার জন্য কাজ করবেন, আপনি যে ফলস ম্যারেজ করবেন, আমাকে ফেক হাজবেন্ডের অভিনয় করবেন, তার জন্য কিন্তু আপনাকে পার ডে 10 লাখ টাকা দিব। এখন আপনি চিন্তা করেন, এত ইজিলি পার ডে 10 লাখ টাকা নিয়ে আপনি আপনার লাইফটা সেটেল করবেন, নাকি এই যে অ্যাটিটিউড নিয়ে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে চলে যাবেন, কোনটা? আপনি এখনো মনে হয় মানুষ চিন্তা পারেন নাই। আমি আপনার যে কথাগুলো কইছি তারপরেও আমারে আবার অ্যামাউন্ট কইতে হইব, এটা আপনার মনে হইল? যাই হোক, আপনার কাছে সম্পর্কের মূল্য নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। আমার বাপ মায়ে আমারে সেই শিক্ষাটা দিচ্ছে। আমি সেই বাপ মায়ের সন্তান যারা কিনা তাদের সম্পর্কের জন্য অনেক যুদ্ধ করছে, তারপরেও তারা এখনো পর্যন্ত একসাথে আছে। আর তাদের সন্তান হয়ে আমি সামান্য কিছু টাকার জন্য আপনার কাছে বিক্রি হয়ে যাবো, হইতেই পারে না। 10 লাখ টাকা কেন, আপনি যদি আমার 10 কোটি টাকা অফার করতেন, আমি তারপরে ওই জায়গায় আপনার এই অফারটা পায়ের নিচে ফালায় চলে যেতাম। আসি আমি। আলিফ, আপনি
আমাকে অনেক খারাপ মেয়ে ভেবেছেন তাই না? বাট অনেস্টলি আপনি আমাকে যতটা খারাপ মেয়ে ভেবেছেন আমি কিন্তু ততটাও খারাপ মেয়ে না। আসলে আমি আপনাকে এতক্ষণ যাব যা কিছু বলেছি পুরোটাই একটা টেস্ট ছিল। টেস্ট? আলিফ, আপনি খুব ভালো করে জানেন যে আমার বাবার অনেক টাকা পয়সা, আর আমি আমার বাবার একমাত্র মেয়ে। আর আমাকে বিয়ে করার জন্য ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন জানেন? শুধুমাত্র আমার বাবার সয় সম্পত্তির জন্য। কারণ প্রত্যেকটা ছেলে এটা জানে যে আমাকে বিয়ে করলে আমার বাবার সব সয় সম্পত্তির মালিক তারা হয়ে যাবে। আর আমি এটাই চাচ্ছি না, কারণ আমার কাছে বিয়েটা অনেক ইম্পর্টেন্ট। আমি এমন একজন মানুষকে বিয়ে করব যে শুধু আমাকে ভালোবাসবে, আমার কি আছে বা না আছে এগুলো দেখবে না। আমি তার সাথে জীবনটা কাটাতে চাই। আমার টাকা পয়সা দেখে সে আমাকে ভালোবাসবে এরকম মিথ্যা সম্পর্কে আমি জড়াতে চাই না। আর এর জন্যই আমি টেস্টটা নিচ্ছিলাম যে আসলে আপনি টাকার প্রতি লোভী নাকি আপনার আত্মসম্মানটা অনেক বড়। আলটিমেটলি আমি হেরে গেলাম। আপনাকে আমি এত প্রেশারাইজড করার পরও, এত টাকার অফার দেওয়ার পরেও আপনি আপনার জায়গা থেকে একদমই নড়েন নাই। আপনার কাছে আত্মসম্মান বোধটাই অনেক বেশি। ইভেন আপনার কাছে বিয়েটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি চাচ্ছিলাম মনে মনে। তাই আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনাকে আমি আমার হাজবেন্ড হিসেবে পেতে চাই। কি নাটক শুরু করছো তুমি? বুঝতেছি না আমি। মানে তুমি একবার বলতেছো আমারে বিয়ে করবা, তুমি তোমার যত প্রপার্টি আছে দুজন মিলে আমরা হ্যান্ডেল করব, আবার তুমি এখন কি বলতেছো তুমি কামলাটারে বিয়ে করবা? মানে কি পাইছো ওটা কি? মিস্টার আপর, তোমার সাথে এতক্ষণ আমি যা কিছু বলেছিলাম সব না নাটক ছিল, ঠিক আছে? শুধুমাত্র এইটা দেখার জন্য যে তুমি আসলে কতটুকু লোভী একটা মানুষ। কিন্তু বিশ্বাস করো, আমি মনে মনে যেটা ঠিক করেছিলাম তুমি তার থেকেও 4 গুণ লোভী। আর টাকার জন্য তুমি কি না করতে পারো। বিয়ে নামক একটা সম্পর্ককে তুমি এত হেলায় নিতে পারো, হ্যাঁ? মানে তোমার কাছে টাকাই সবকিছু, যে কি বলে পার্টি ক্লাব এসবই। লিসেন, আমি যে বলেছিলাম আমার কাছে পার্টি, তারপর ক্লাবিং, তারপর ঘোরাফেরা এগুলো ইম্পর্টেন্ট, আমি ওরকম একদমই না। জাস্ট তোমাকে পরখ করার জন্য আমি নাটকটা করেছিলাম। মানে কিন্তু তোমার আর আমার মাঝখানে যে ডিলটা হলো, ডিলের কি হবে? ডিল ইজ মাই ফুড। এসব ডিল মিল কিছুই না, বুঝতে পারলে? সম্পূর্ণ একটা নাটক ছিল। আমি তো আমার হাজবেন্ড চুজ করে ফেলেছে, সে হচ্ছে মিস্টার আলিফ। যেমন ছেলে আমি মনে মনে খুঁজছিলাম, মিস্টার আলিফ ঠিক তেমনটাই। ও আসলে তোমার মতো লোভী না, ঠিক আছে? ওকে আমি সেম অফারটাই করেছিলাম, বাট ও ডিনাই করে দিচ্ছে, কারণ ওর কাছে সম্পর্কের ভ্যালু অনেক, যেটা কিন্তু তোমার কাছে নাই। বাই দ্য ওয়ে, তোমার সাথে আমি কথা বলছি কেন? তুমি না পার্টিতে যাবে বলে তোমার হাতে না অনেক কম সময় আছে। যাও যাও, পার্টিতে যাও, যাও। আলিফ, তাহলে আপনার মা বাবাকে সন্ধ্যাবেলা পাঠিয়ে দিন বাবার সাথে বিয়ের ফাইনাল কথাটা বলার জন্য। ঠিক আছে। নদী, এই কমলা, তোর এত বড় সাহস, তুই ম্যাডামের গায়ে হাত দিয়ে কথা বলিস? নদী, তুই আমাকে চিনতে পারিস না? আমি তোর বান্ধবী, ওই যে কলেজে একসাথে পড়তাম। আমার থেকে না 100 হাত দূরে থাকবে। নদী, তুই তুই সত্যি আমাকে চিনতে পারিস না? ওই যে মনে আছে কলেজে থাকাকালীন আমি তোকে কত হেল্প করতাম নোটস দিয়ে? হ্যাঁ, একটু মনে করে দেয়। এই যে নে, এই নোটসটা তোর জন্য, এখানে সবকিছু আছে এক্সামের। তুই আমার জন্য এটা কেন নিয়ে আসলি? আরে আজব, আমি তো ফ্রেন্ড না, তো আমি তোর জন্য করবো না, কে করবে? ফ্রেন্ড তো ওরাও আমাকে বলেছিল, ওরা আমাকে বলেছিল এক্সামের সময় আমাকে হেল্পও করবে, কিন্তু করেনি তো, চলে তো গেল। আরে বাবা, ওদের কথা বাদ দে। আমরা তো সবসময় বলছিলাম আমরা একসাথে পরীক্ষা দিব আর দুজনে একসাথে বড় অফিসার হব। ঠিক বলেছিস, আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। একটা দাও তো। এই না ধর, তুই না আমার অনেক সাহায্য করেছিলি, তার বিনিময়ে এটা দিলাম, হয়েছে? এবার তো আর তুই আমাকে বলতে পারবি না তুই অতীতে আমার অনেক সাহায্য করেছিলি, তুই আমার ফ্রেন্ড, ব্লা ব্লা ব্লা। নদী, তোর কাছে কি এইটা মনে হইতেছে যে আমি আমি টাকার জন্য তোর কাছে আসছি? তা নয় তো কি, তুই যখন দেখতে পেলি আমি এত বড় একজন অফিসার হয়ে গেছি, তখন সুন্দর করে গুটি গুটি পায়ে হেঁটে আমার কাছে চলে আসলি আর এসে বলিস নদী আমাকে চিনতে পেরেছিস, আমি তোর ফ্রেন্ড। কি মনে করেছিস আমি এসব কিছু বুঝি না, তাই না? গরিব ফকিন্নি কোথাকার। নদী,
আজকে তোর কাছে অনেক টাকা হয়ে গেছে তাই তোর এত দেমাগ, তাই না? না, টাকার দেমাগ না, পজিশনের দেমাগ তোর, অহংকার। কারণ তুই এখন মস্ত বড় অফিসার হয়ে গেছিস না, এর জন্য, শুধুমাত্র এর জন্য তোর মধ্যে অহংকার চলে আসে, তাই না? মানে সামনের মানুষটা কে বা কি করছে এটার কোনো ভ্যালু তোর কাছে নাই। আমার মধ্যে অহংকার থাকবে না তো কি তোর মতো গরিব ফকিন্নির মধ্যে অহংকার থাকবে? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস না আমি একজন অফিসার, আর একজন অফিসার হয়ে গিয়ে আমি অহংকার করতে পারি না? আরে ম্যাডাম, আপনিও না মানে এইসব ছোট লোক ফকিনীদের সাথে কথা বলে আপনি টাইমটা ওয়েস্ট করতেছেন। ওদের সাথে কথা বলতেছেন কেন? এই ছোট লোক, যা এখান থেকে চল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এই মানে মানে বুঝলাম না, তোমার মাথায় কি সমস্যা আছে? মানে তুমি এরকম একজন কামলাকে তুমি এসে সেলুট দিচ্ছ, আবার বলতেছো ম্যাডাম। মানে কি এখানে কি মানে সার্কাস চলতেছে নাকি? এই, আপনি কার সম্পর্কে কিভাবে কথা বলছেন বলেন তো? আপনি জানেন ম্যাডামের আসল পরিচয়? ম্যাডাম হচ্ছেন একজন ডিআইজি। জি হ্যাঁ, ঠিকই ধরেছেন, ম্যাডাম একজন ডিআইজি। আর ম্যাডাম, আপনি আমাকে বলেছিলেন না এখানে কনস্ট্রাকশনের বিল্ডিং গুলো সবকিছু ঠিক আছে কিনা চেক করে দেখতে। আমি দেখেছি সবগুলো ঠিক মতো পেয়েছি, কিন্তু ওই গলিতে যে দুটো কনস্ট্রাকশন বিল্ডিং উঠছে, একটা হচ্ছে G+9 আর একটা হচ্ছে G+10, ওই দুইটা বিল্ডিং এর পাইলিং থেকে শুরু করে রড, সিমেন্ট এবং যাবতীয় ম্যাটেরিয়াল যা ইউজ করা হচ্ছে সবকিছু ম্যাডাম নকল। এবং ম্যাডাম, আমি খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি, এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে ওই এলাকার ওসি জড়িত। আমি যদি ভুল না হয়ে থাকি, তুই এখানকার নতুন ওসি, তাই তো? মানে মুনা, আমার কথাটা একটু শোন তুই। ডোন্ট কল মি মুনা, কল মি ম্যাম। ম্যাম, অ্যাকচুয়ালি আমি না প্রথমে আপনাকে চিনতে পারিনি। প্লিজ আপনি আমার ভুলগুলো ক্ষমা করে দিন। আই প্রমিস এরকম আর কখনো হবে না। আরে বাবা, আমি যদি আমার আসল রূপটা নিয়ে এখানে আসতাম তাহলে তো তুই আমাকে চিনতেই পারতি না, তোর এই রূপটা তো আমি দেখতেই পারতাম না। এর জন্যই তো আমি আমার এই বেশটা নিয়ে আসছি। আর নদী, তুই যেন আমাকে কি বলছিলি কলেজে থাকাকালীন সময়, যে তুই একদিন অনেক বড় সরকারি কর্মকর্তা হবি, অফিসার হবি, তারপরে দেশের সেবা করবি, দেশের জন্য কাজ করবি। এই তোর দেশের সেবা, এই তোর দেশের কাজ। হ্যাঁ, মানে তুই তোর পজিশনে ফায়দা নিয়ে তুই দেশের সাথে এত বড় নিমুখারামি করতেছিস। হ্যাঁ, তোর থেকে তো এইটা আশা করি নাই। এই তোদের মতো কিছু অফিসারদের জন্য না বাকি সব অফিসারদের না নাম খারাপ হয়। এই তোদের মতো কিছু অসৎ অফিসারদের জন্য না দেশে এখনো কারাপশন হয়, শুধুমাত্র তোদের জন্য। তাই তোর তো কোনো মাফ নাই। মিস্টার সাজিদ, জি ম্যাম। ওকে আজকেই ওর পজিশন থেকে ফায়ার করে দিবেন। আর হ্যাঁ, শুধু ফায়ারই করবেন না, ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করবেন। ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, ওদের শাস্তির যথাযথ ব্যবস্থা আমি করে ছাড়বো। মানে ম্যাম, আপনি এসব কি বলছেন? ম্যাম প্লিজ এরকম করবেন না ম্যাম, আমি একদম নিঃস্ব হয়ে যাব। ম্যাম প্লিজ এরকম করবেন না। তোর তো কোনো মাফ নাই, তোকে তো অ্যারেস্ট করেই ছাড়বো, কারণ তুই এতদিন এই দেশের ক্ষতি করছিস, আর এই দেশের যে ক্ষতি করবে তাকে অন্তত আমি ছাড়বো না। মিস্টার সাজিদ, চলুন। জি ম্যাম। মুনা, আমার কথাটা শোন।